হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 10-এর জিওগ্রাফি বিষয় নিয়ে। ওকে, তো জিওগ্রাফির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমির উপর আজকে ক্লাস নম্বর 2 এর আগের একটা ভিডিও করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও অবশ্যই। ওকে, তো চলো দেখা যাক আজকে কি কি আলোচনা করা হয়। দেখো, আজকের টপিকটা হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ। নদীর ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে প্রধান প্রধানগুলি কি কি পড়ছে দেখো। একে পড়ছে গিরিখাত বা গর্জ, ক্যানিয়ন বা ক্যানিয়ন, জলপ্রপাত বা ওয়াটারফলস, প্রপাতকূপ বা প্লাঞ্জফুল, মন্তকূপ বা পটল, আরটা ছয় আছে খরস্রোতা বা র্যাপিড। ওকে, দেখো এবার তোমরা বুঝে নাও যে গিরিখাত বা গর্জ কাকে বলে। ওকে, দেখো বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে কি হয়, নদীর নিম্নক্ষয়ের ফলে গভীর এবং সংকীর্ণ ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি বিশিষ্ট নদী উপত্যকাকে বলা হয় কিন্তু গর্জ বা গিরিখাত। তোমরা ছবিটা ফলো করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো গিরিখাত কি বললাম, ইংরেজি ভি অক্ষরের মতো। ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি বিশিষ্ট নদী উপত্যকাকে কিন্তু বলা হয় গর্জ বা গিরিখাত। ছবিটা আমি 3D করলাম। ঠিক আছে, এবার চিত্র হিসেবে লিখে দিবে চিত্র গর্জ বা গিরিখাত। এটা তোমরা উদাহরণ হিসেবে বলতে পারো যে চীনের ইচাং নদীর গিরিখাত অথবা পেরুর কলকা নদীর গিরিখাত পৃথিবী বিখ্যাত। ওকে, দেখো আজকে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন কি? ক্যানিয়নটা হচ্ছে মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে অতি গভীর এবং অতি সংকীর্ণ ইংরেজি আই অক্ষরের মতো নদী উপত্যকার সৃষ্টি হয়। এটা কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত। তোমরা ছবিটা দেখো। ছবিগুলো তোমরা একটু 3D করবে, তাহলে ছবিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ছবি খারাপ হোক বা ভালো হোক, নম্বর কিন্তু একই পাবে, তুমি বুঝাতে পারলেই হলো, জাস্ট আর কিছু নয়। চিত্র ক্যানিয়ন ক্যানিয়ন বোঝা গেল? এইটুকু, আর কিছু নয়। পরীক্ষাতে তোমাদের কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে হবে, সময় পাবে না একদম। দেখো পরের পয়েন্ট হচ্ছে কি জলপ্রপাত বা ওয়াটারফলস। দেখো জলপ্রপাত বা ওয়াটারফলস কোনটা, যে নদীর গতিপথে যদি কঠিন এবং কোমল শিলা উপর নিচে আড়াআড়ি ভাবে অবস্থান করে তাহলে কঠিন শিলার তুলনায় নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং একটা খাড়া ঢালের সৃষ্টি হবে এবং ওই খাড়া ঢাল বরাবর জলরাশি উপর থেকে নিচে দিয়ে কিন্তু আছড়ে পড়বে। সেটা হচ্ছে কি জলপ্রপাত বা ওয়াটারফল। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ভারতের হুড্রু জলপ্রপাত, ভারতের যোগ জলপ্রপাত, ভারতের কুঞ্চিকল জলপ্রপাত ইত্যাদি। ওকে, তোমরা ছবিটা দেখো। কঠিন শিলা, নরম শিলা, এটা কঠিন শিলা, এটা নরম শিলা, সব এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বেশি। কঠিন শিলা, কঠিন শিলা, কঠিন শিলা। দেখো জলরাশি ওপর থেকে নিচে কিন্তু আছড়ে পড়বে। ওকে, চিত্র করে দাও ওয়াটারফলস বা জলপ্রপাত বোঝা গেল? এবার দেখো প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল কোনটা। জলপ্রপাতের ফলে কি হচ্ছে যে
উপর থেকে শুধু কি জল পড়ছে না, এই জলের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের শিলাখণ্ড পড়ছে। এবার জলপ্রপাতের সঙ্গে জলপ্রপাত যেটা প্রবাহিত হচ্ছে তার যে জল পড়ছে, এটা জলের সঙ্গে সঙ্গে শুধু কিন্তু জল প্রবাহিত হয় না, বা তার সঙ্গে বিভিন্ন ধরনের শিলাখণ্ড পতিত হচ্ছে। এই শিলাখণ্ডের আঘাতে যখন জলপ্রপাতের তলদেশে ছোট ছোট গর্ত সৃষ্টি হবে, এই গর্তগুলিকে বলা হয় কিন্তু প্লাঞ্জ পুল। প্লাঞ্জ পুল বোঝা গেল? যে জলপ্রপাতের তলদেশে শিলাখণ্ডের আঘাতে সৃষ্ট ছোট ছোট গর্তগুলিকে কিন্তু বলা হয় প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ। এটুকুই। ওকে, এবার দেখো মন্তকূপ বা পটল কোনটা। অবঘর্ষণ প্রক্রিয়ায়, কি বললাম, অবঘর্ষণ প্রক্রিয়ায় নদীর তলদেশে সৃষ্ট ছোট ছোট গর্তগুলিকে বলা হয় কি মন্তকূপ বা পটল। এটি কিভাবে সৃষ্টি হয়, যে নদীর যে গতিবেগ বা স্রোত যেটা আছে, নদীর স্রোতের সঙ্গে শুধু কি জল প্রবাহিত হচ্ছে না, ওই জলের সঙ্গে বিভিন্ন ধরনের শিলাখণ্ড, নুড়ি কাকর বালি ইত্যাদি প্রবাহিত হচ্ছে। সেই শিলাখণ্ডের আঘাতে নদীর যেটা তলদেশ বা স্পেস রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি হবে। সেই গর্তগুলিকে বলা হয় কিন্তু মন্তকূপ বা পটল। এটি কিন্তু অবঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। বোঝা গেল? তোমরা ছবিটা দেখে নাও একটু। এটা হলো নদীর পাড়, জাস্ট বোঝাবার জন্য করছি এটা আমি। এটা নদীর পাড়টা, এটা হচ্ছে প্রধান নদী, এটা জল করে দাও। এবার কি নদীর তলদেশে শিলাখণ্ডের আঘাতে অবঘর্ষণ প্রক্রিয়ায় ছোট ছোট গর্ত সৃষ্টি হবে। এই গর্তগুলিকে কিন্তু মন্তকূপ বা পটল বলা হয়। চিত্র করে দাও, চিত্র হিসাবে লিখে দাও পটল। পটল বুঝা গেল? উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে তিস্তা নদীর গতিপথে বা তিস্তা নদীতে অনেক কিন্তু মন্তকূপ বা পটল দেখতে পাওয়া যায়। এবার কি দেখো, এবার আছে খরস্রোতা বা র্যাপিড। খরস্রোতা বা র্যাপিড কাকে বলে? দেখো খরস্রোতা বা র্যাপিড হচ্ছে এটাই যে নদীর গতিপথে যদি কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করে, তখন কি হবে, যে কঠিন শিলার তুলনায় নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে এবং কঠিন শিলাটা সিঁড়ির ধাপের মতো অবস্থান করবে এবং জলরাশি সিঁড়ির ধাপের মতো নিচের দিকে নেমে আসবে। সেটা হচ্ছে কি খরস্রোতা বা র্যাপিড। উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো যে নীল নদের গতিপথে 6টি বৃহৎ র্যাপিড বা খরস্রোতা দেখতে পাওয়া যায়। তোমরা ছবিটা ফলো করো, দেখো। ছবিটা আমি অনেক বড় করে আঁকলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো দেখো পুরো সিঁড়ির ধাপের মতো হয়ে গেছে। এই কঠিন শিলা, এই নরম শিলা, এটা কঠিন শিলা, সেই আবার নরম শিলা। তোমরা ইন্ডেক্স হিসাবে দেখাতে পারো এখানে যে এটা কঠিন শিলা, এটা নরম শিলা, ঠিক আছে? বা এখানে লিখতে পারো তোমরা এটা কঠিন শিলা, কঠিন শিলা, শিলা, এটা নরম শিলা, নরম শিলা। দেখো জলরাশি সিঁড়ির ধাপের মতো নিচের দিকে নেমে আসছে। নেমে আসছে, এটা হচ্ছে কিন্তু র্যাপিড। চিত্র কি র্যাপিড। এটুকুই। পরীক্ষায় তোমাদের বলবে যে
নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তোমরা যে কোনো তিনটে দিলেই তোমরা ফুল মার্কস পাবে। যদি তোমার ইচ্ছা হয় একটা বেশি দেবো তাহলে কোনো সমস্যা নেই, তোমরা দিলে দিতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।